হঠাৎ করে আলোচনায় এসেছে সুব্রত বাইনের নাম। এই সুব্রত বাইনকে দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা যারা বর্তমান সময়ে আলোচিত ব্যক্তিত্ব, দেশপ্রেমিক, তাদেরকে একটি মহাপরিকল্পনা নিয়ে হত্যার মিশনে নেমেছে শেখ হাসিনা এবং ভারতের একটি গোয়েন্দা সংস্থা। আপনারা জানেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় সেই থাকা অবস্থায় লন্ডনে পর্যন্ত সেই সুব্রত বাইনকে পাঠিয়ে দিয়ে তারপরে যেভাবে তারেক রহমান সাহেব রেগুলার যেই মসজিদে নামাজ পড়েন সেই মসজিদের যাতায়াতকে কেন্দ্র করে, যাতে করে ওটাকেই টার্গেট নিয়ে তাকে যে কোনো মূল্যে দুনিয়া থেকে শেষ করে দেয়া যায়, তার একটি পরিকল্পনা নিয়ে এগিয়েছিল গত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের অধীনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, তারপরে সেই জায়গার মধ্যে উল্লেখযোগ্য শেখ হাসিনার কয়েকজন কোরামের সদস্য যারা এই হত্যাকাণ্ডটি সম্পর্কে ওয়াকিবহল, তারা জানতেন এবং সেটা সম্পূর্ণ শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হবে, সিগন্যাল রয়েছে, সেভাবেই প্রশিক্ষণ, ট্রেনিং দেওয়ানো হতো এই সুব্রত বাইনকে। আপনি জানেন যে তিনি একজন আন্তর্জাতিক সন্ত্রাস, একজন মানুষকে কিল করার জন্য, হত্যা করার জন্য কিলিং মিশনের বিশেষ ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি হচ্ছে এই সুব্রত বাইন। তিনি ভারতে পালিয়েছিলেন, তারপরে তিনি নেপালে, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় তার অপকর্ম রয়েছে। জেল থেকে বের হয়ে বাংলাদেশে এসেছিলেন ভারতের বর্ডার পাস করে, এবং বাংলাদেশে আসার পরে তাকে বিশেষ পদ্ধতিতে এই ট্রেনিংগুলো আবার নতুন করে দেওয়ানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছে বলে আমরা সংবাদ পেয়েছি আমার দেশ পত্রিকার একটি বিশেষ রিপোর্টে। আপনারা জানেন, এই সুব্রত বাইনকে দিয়ে যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে লন্ডনের যে বাংলাদেশ এম্বাসির অ্যাম্বাসেডর ছিল এক ভদ্র মহিলা, সেই মহিলাকে পর্যন্ত এই হত্যাকাণ্ডটির সাথে জড়িত করা হয় এবং তিনিও নাকি সেটার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন যে তারেক রহমানকে হত্যা করা হবে। আমরা যখন ব্যস্ত ভারতের সাথে সম্পর্ক রাখতে বিভিন্ন রয়ের ফাঁদে, গোয়েন্দা সংস্থার ফাঁদে আমরা পাড়া দিয়ে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি করছি, নিজেদের দেশের মধ্যে সুসম্পর্ক নষ্ট করছি, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের সাথে আত্মঘাতী সম্পর্কে লিপ্ত হচ্ছি, সেই মুহূর্তে আজ এই খবরটি আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ভাবিয়ে তুলেছে। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও একই উপায়ে বিদেশি গোয়েন্দা সংস্থার সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার মধ্য দিয়ে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত, শ্রদ্ধাস্পদ একজন ব্যক্তি ছিলেন, ভিশনারি লিডার ছিলেন, ধার্মিক ব্যক্তি ছিলেন, ইসলামী মূল্যবোধের ব্যক্তি ছিলেন, জাতীয়তাবাদী মূল্যবোধের ব্যক্তি ছিলেন, সকল ধর্মকর্ম মানুষের কাছে একজন গ্রহণযোগ্য মানুষ ছিলেন। বিশেষ করে এদেশে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মের একজন ঐক্যবদ্ধ নেতা ছিলেন। তাকে সবাই মিলে সেই সময় ফেসিবাদ তথা সেই যে বাকশাল ছিল, বাকশালের বিরুদ্ধে জিয়াউর রহমানকেই সবাই মেনে নিয়েছেন এবং তার সেই ব্যক্তিত্ববোধ পার্শ্ববর্তী দেশকে ভাবিয়ে তুলত, যে কারণে তাকে হত্যা করা হয়েছিল। ঠিক আজকের একই উপায়ে তার সন্তান, জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান সাহেবকেও লন্ডনে বসে হত্যার পরিকল্পনা করতে পারে, এর চাইতে নিগৃহীত, এর চাইতে খারাপ কাজ, এর চাইতে খারাপ নিউজ আমাদের এই বাংলাদেশিদের জন্য, দেশের জন্য নেই। তার মানে এখন ভাবতে পারেন যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন এবং আমরা রয়েছি, যারাই আছেন, যারা বাকবাকুম করছেন, খুব বেশি উচ্ছ্বাসিত হচ্ছেন, মনে মনে ভাবছেন যে পার্শ্ববর্তী দেশ আপনাদেরকে বিশাল কিছু করে দিবে, উপকার করবে, উপকার না, আপনাদের পিছন থেকে ঢুকাবে আর আপনাদের দ্বারাই এই দেশটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করবে এবং ষড়যন্ত্রের ফাঁদে আপনাদেরকে পাড়া দেয়াবে। তারা কখনোই আপনার বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো রাজনৈতিক দলের বন্ধু না। আমি সবসময় স্পষ্ট কথা বলতে পছন্দ করি, যারা আজকের তারেক রহমান সাহেবকে হত্যা করতে চায় তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বিএনপির বন্ধু হতে পারে না, বিএনপি পরিবারের হতে পারে না, এই দেশের মানুষের বন্ধু হতে পারে না। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, জনাব তারেক রহমান সাহেবের সাথে যদি মতনৈক্য হয়, আপনি ডায়লগ করবেন, টকশো করবেন, প্রতিবাদ করবেন,
কিন্তু কোনো মানুষকে ধ্বংস করে দিয়ে, শেষ করে দিয়ে এই কাজ তারাই করতে পারে যারা মূলত রাজনীতি বিশ্বাস করে না এবং সন্ত্রাসী পদ্ধতিতেই অবৈধ পথে থাকতে চায়। নিশ্চয়ই আপনাদের ধারণা আছে যে আওয়ামী লীগ কেন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছে। এটাও তার একটা পরিকল্পনার অংশ। তৎকালীন সময় তার বিচারে এই 5ই আগস্ট হবে এগুলো তো আর শেখ হাসিনার মাথায় ছিল না। তার বিচারে ছিল যে বাংলাদেশের পতন যদি হয় তাহলে এই বিএনপি জামাতের কাছ থেকেই হবে, অতএব 3টি জায়গাকে টার্গেট করো, বিএনপি, জামাত এবং এই সাম্প্রতিক সময় এখন এনসিপি কে নিয়ে আসলো। তো শেখ হাসিনা যখন পরিকল্পনা করেছে সেই সময় বিএনপি জামাতের নেতাদেরকে হত্যা করতে চেয়েছে, বিশেষ করে তারেক রহমানকে চেয়েছে, কারণ তারেক রহমানই তৎকালীন সময় আওয়ামী বিরোধী আন্দোলনের জন্য নেতৃত্ব দিতে বিএনপি সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব চালিয়ে গিয়েছিলেন। এখন তারেক রহমানকে টার্গেট করার অর্থ হচ্ছে যদি তারেক রহমান শেষ হয়ে যায়, বিএনপি ভেঙে যাবে, দলের নেতৃত্বে কে থাকবে না থাকবে নতুন করে তৈরি হতে সময় লাগবে, তাই তাকে হত্যার টার্গেট করা হয়েছে। আর এই 5 তারিখের পরে সুব্রত বাইনকে আজকের নতুন করে গ্রেপ্তারের পরে এখন নতুন করে যেটা ভয়ানক তথ্য জানা গেল সেটা হচ্ছে নতুন করে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করতে এই বাংলাদেশের যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে হত্যা করে নতুন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছে। যেমন এনসিপির যারা সিনিয়র 2-1 নেতা রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিদ সহ অনেকের নাম পত্রিকায় এসেছে, তাদেরকে, এবং অনেকে হয়তো এখনো রিমান্ডে আসে নাই, হতে পারে আপনার নাম, হতে পারে আমার নাম, হতে পারে আরেকজনের নাম, এরকম নাম তারা করে যারা মূলত নেতৃত্ব দিতে পারে, ভোকাল হতে পারে, কিংবা দেশের জন্য ভবিষ্যতের কর্ণধার হতে পারে, সেই মানুষগুলোকে টার্গেট করে এই সুব্রত বাইনের মাধ্যমে হত্যার পরিকল্পনা ইতিমধ্যেই আঁটা হয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, এই সুব্রত বাইনকে ভারত থেকে বাংলাদেশে আনার পরে একটি বিশেষ শাখার বিশেষ ব্যক্তির তত্ত্বাবধানে প্রায় 3 মাসের অধিক তাকে একটা বাসায় রাখা হয় এবং পরবর্তীতে তার মেয়ের সাথে যোগাযোগ করার বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তোমাকে পাকিস্তানি পাসপোর্ট দিয়ে লন্ডনে পাঠিয়ে এই দাড়ি এইভাবেই রাখতে হবে, এই চেহারায় থাকতে হবে, এভাবে করে তোমাকে যে কোনো মূল্যে লন্ডনে যেতে হবে, তারেক রহমান যেখান থেকে নামাজে যায় আসে ওটা হবে তার টার্গেটের জায়গা, ওখানে শেষ করে ওখান থেকে আবার সমগ্র পরিবার সহ সবাইকে আমেরিকা, লন্ডন সেই সব জায়গায় তারা প্রতিষ্ঠিত করে দিবে এবং তাদেরকে সেই মানের অর্থনৈতিক সহযোগিতা বিভিন্নভাবে হুন্ডির মাধ্যমে এবং বিভিন্নভাবে করেছে। সেটা আজকের নতুন করে প্রকাশ পাওয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, এখন এই মুহূর্তে আওয়ামী লীগ সেই ষড়যন্ত্র যেহেতু বাস্তবায়ন করতে পারে নাই, 5 তারিখ ঘটে গিয়েছে, এখন 5 তারিখ হওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো জনাব তারেক রহমান সাহেবের এই হায়াত দীর্ঘ রেখেছেন এবং আল্লাহ রক্ষা করেছেন, না হয় এতদিনে হয়তো শেখ হাসিনা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেও ফেলত। এবং এই ষড়যন্ত্র যে বাস্তবায়ন করতো সেটার কিছু নমুনা আমার কাছেও আছে। আমি প্রায় গত 7-8-10 বছরে যত সমালোচনাই করি না কেন, বেশি ভিকটিম হয়েছি এই নির্বাচনের ঠিক 1 বছর আগ থেকে, মানে হাসিনার 24-এর নির্বাচনের 1-2 বছর আগ থেকে টার্গেট করা হয়েছে। সর্বশেষ 24-এর নির্বাচনের পরেই আমি মূলত মালয়েশিয়াতে অ্যারেস্ট হওয়ার মতো প্রায় 20-25 ঘন্টা বন্দী ছিলাম। সিঙ্গাপুরে নির্বাচনের ঠিক 2-3 মাস আগে 30 ঘন্টা বন্দী ছিলাম। কম্বোডিয়াতে আমি আপনার সেখানে গুম হওয়ার শিকার হওয়া ধরেছিলাম। এ কথাগুলো অনেক সময় বলিনি, 2-1 জায়গায় হয়তো টকশোতে বলেছি। তো সিমটম বলে এই সমসাময়িক সময়গুলোতেই তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হতে চেয়েছে যাতে মানুষদেরকে দুনিয়া থেকে শেষ করা যায়, রাজনীতিটাকে একমাত্র তাদের মতো করে করতে পারে, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছিল। এবং আজকের এই সুব্রত বাইনের গ্রেপ্তারের মধ্য থেকে এবং তার রিমান্ডের মধ্য থেকে যে তথ্য বের হচ্ছে, এই তথ্য বাংলাদেশের জন্য, রাজনীতির জন্য অবশ্যই অশুভকর। এটা কোনোদিনই শুভকর নয়। এটা এদেশের মানুষকে ভাবিয়ে তুলেছে, রাজনীতিতে আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের এই ক্লান্তি লগ্নে আমাদের দেশের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ ব্যতীত, দোসর ব্যতীত, ফেসিবাদের দালাল ব্যতীত বাকি রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হতে হবে, নেতৃত্বগুলোকে টিকিয়ে রাখতে হবে, তাদের মধ্য থেকে আগামী নেতৃত্ব ফুটিয়ে তুলতে হবে। আমাদের এই মন্দের ভালো নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। যারা মনে করেন বিএনপি মাইনাস করলেই মনে হয় ভালো, জামাত মাইনাস করলেই মনে হয় ভালো, সো হু ইজ নেক্সট উইথ ইউর হ্যান্ড? নোবডি, রাইট? যেখানে আপনার কাছে কেউ নেই, আপনি তখন দেশপ্রেমিক দলগুলোকে বিতর্কিত করে বন্ধ করার চক্রান্ত, এটা আওয়ামী লীগের চক্রান্ত। আমি এই চক্রান্তের কখনোই সমর্থন যোগাতে পারি না,
পক্ষে নই। আমি মনে করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর ভুল ত্রুটি থাকলেও তাদেরকে জনগণের হাতে ছেড়ে দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু পদ্ধতিতে হওয়া উচিত এবং সেখান থেকে আমাদের নেতৃত্ব উঠে আসা উচিত। প্রিয় বন্ধুরা আমার, আজকের আমি যে কারণে বলছি যে আমার জন্য অত্যন্ত দুঃখের এবং লজ্জার জন্য যে আমার চোখের সামনে আমার বাবাকেও হত্যা করেছে ওই দেশের নাগরিকরা, মানে পরিকল্পনায়, গোয়েন্দা সংস্থার বিশেষ প্ল্যানে। আজ এই বাংলাদেশে জিয়াউর রহমানের সন্তানকেও ওই দেশই কিন্তু হত্যা করার জন্য বসে আছে এবং পরিকল্পনা করেছে, যেটা পত্র পত্রিকায় এসেছে, আমার দেশ পত্রিকা এটা নিয়ে নিউজ করেছে। এর পরেও আমাদেরই কেউ কেউ ব্যক্তি ওই সব মানুষদের, ওই সব দেশের, ওই সব লোকদের দালালি করে, তখন কষ্টে হৃদয়টা ভেঙে যায়। মনে রাখবেন, কখনোই ওরা আপনার বন্ধু না। ওরা যদি এখনো আপনার বন্ধু সাজে, এই বন্ধুটা সাময়িক। জিয়াউর রহমানও ক্ষমতায় ছিল, কিন্তু একেবারে 10-20 বছর থাকতে পারে নাই, কয়েক বছরের মধ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক একই উপায়ে জিয়াউর রহমানের সন্তানকেও এমনও হতে পারে, আপনার দেখবেন ভালোবেসে, আদর করে, যত্ন করে ডেকে এনে বসিয়ে দেওয়ার জন্য খুব আগ্রহ দেখাবে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে তার উপরেই আবার এই আক্রমণ করবে। তার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে মেসেজ এই সুব্রত বাইনের গ্রেপ্তারের পর। কারণ আপনি এখন সতর্ক না হলে আপনাকে বুঝতে হবে ভবিষ্যৎ অন্ধকার। আমরা সতর্ক না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ইউনিটি থাকার কথা বিএনপির মধ্যে, জামাতের মধ্যে, চরমনার মধ্যে, হেফাজতের মধ্যে, দেশপ্রেমিক অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। কারণ আমরা আমাদেরকে একে অপরের পাশে থাকবো, তারপরে আল্লাহ তাআলা আমাদের যতদিন রেখেছেন ততদিন থাকবো। কিন্তু কখনোই আপনার যে চিহ্নিত শত্রু, তার কোনো এক গ্লাস পানিও যদি আপনি ভক্ষণ করেন, সেটা ওই পানিটাই আপনার জীবনের একেবারে ধ্বংসের জন্য যথেষ্ট হতে পারে। অতএব এই বিষয়গুলো সাবধানতা যদি অবলম্বন না করে, টকশোতে গিয়ে বিদেশি চ্যানেল পেলে টুস টুস করে সবকিছু তারা যা চায় সেরকম করে বলে দিয়ে নতুন নতুন যারা ফ্রেন্ড সাজার চেষ্টা করছেন, তারা বিএনপির কোনো আপন লোক নয়, তারেক রহমানের কোনো আপন লোক নয়, এমনকি দেশের কোনো আপন ব্যক্তি নয়। যারা এখনো ভারত প্রীতি দেখিয়ে নতুন কোনো স্বপ্ন বুনছেন, তারা এই দেশের সাথে ভারতের সম্পর্কের কোনো জায়গায় আপনি আসল বন্ধু নয়, কারণ ওরা আপনার আসল শত্রু। আজকে দেখেন, একটা এম্বাসি থেকে শুরু করে, অ্যাম্বাসেডর থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে তৎকালীন সময়ের বিশেষ ব্যক্তিরা কত বড় মাস্টার প্ল্যান নিয়ে আজকের এই জিয়াউর রহমানের সন্তানকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছে, রাজনৈতিক দলগুলোকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এখন পরিকল্পনা করছে বিএনপি, জামাত, এরপরে আপনার এনসিপি, এদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এবং সেই পরিস্থিতির উপর বেস করে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। চিন্তা করে দেখেন, এত বড় হিংস্রতা, এত বড় নগ্নতা, এত বড় দুষ্কৃতি অন্য কোন রাজনৈতিক দল চিন্তা করতে পারে না। একজন শেখ হাসিনা, হাউ কাম, একজন প্রধানমন্ত্রী, তিনি অবৈধ, সে যেভাবেই হোক তার মতো লেভেল থেকে 24-এর এই যে গণহত্যা চালিয়েছে, এই লোক যে 24-এর গণহত্যা চালিয়েছে, এখন এই তারেক রহমানকে হত্যার পরিকল্পনা ফাঁস করার মধ্য দিয়ে প্রমাণ হলো শুধু 24-এর গণহত্যারা সব রাজনৈতিক দলগুলোকে হত্যা করতে চেয়েছে এবং তার এটাই ছিল খায়েশ। আল্লাহ হয়তো তার সেটা স্বপ্ন পূরণ করার নাই, কিন্তু তারপরেও যারা এই আওয়ামী লীগের পক্ষে থাকবেন, ভারতের দালালি করবেন, তাবেদারি করবেন, তারা রাজনীতিতে নিশ্চিহ্ন হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। অতএব আমাদের উচিত এই ভারসাম্যপূর্ণ রাজনীতি করা, যেই রাজনীতির মধ্যে দেশের কল্যাণ হবে, শত্রু চিনে তারপরে রাজনীতি হবে, সেই পথে আমাদের পথ চলতে হবে, না হয় সামনের পথ অন্ধকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের বন্ধু হিসেবে কাজ করবেন, রাজনীতিবিদদের নিরাপত্তা রাজনীতিবিদরা সবাই মিলে দিবেন এবং সেই প্রত্যাশার পাশাপাশি আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে হেল্প করব এবং সোনার বাংলাদেশ গঠন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপন চেনার চেষ্টা করুন, শত্রুকে চেনার চেষ্টা করুন। শত্রুকে আপন ভেবে, বন্ধুকে শত্রু ভেবে কখনোই রাষ্ট্রের কল্যাণ হবে না, দলের কল্যাণ হবে না, আপনারও হবে না। আল্লাহ হাফেজ। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন
যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। আপনারা জানেন, গত প্রায় 9 মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন বিদায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশালতা, তার যে জাতীয় পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই পদত্যাগ করছেন, পদত্যাগ করবেন, এ ধরনের গুঞ্জন যখন শুরু হয়, নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয়। এই গুঞ্জনটা যেন সত্য না হয়, এই গুঞ্জন যেন সঠিক না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে, সেজন্য আমাদেরকে, আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত প্রায় 1-2 সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে। এখানে একে অপরের বিষোদ্গার গাওয়া, এক দল আর এক দলের পিছনে লেগে থাকা, ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্য থেকে যারা উপদেষ্টা, তাদের পক্ষ থেকে একটি দলকে কটূক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার, আওয়ামী লীগ, শেখ হাসিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটূক্তি করা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা, এরপরে বিএনপিকে নিয়ে কটূক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ, শেখ মুজিববাদ, এই মুজিববাদ জিয়াবাদ একত্রিতকরণ, এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দচয়নে ফুল ঝুরি বসে যাচ্ছে। আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধর আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে। মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে। কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম? বাংলাদেশের এই কাদা ছড়াছড়ির রাজনীতি করতে গিয়ে এখন অনৈক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের, যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনায় এসেছেন নতুন করে, সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চেতে হচ্ছে। তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চয়নের জন্য তিনি মাফ চান, জাতীয় ঐক্যের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন, গতকালকে সেনাপ্রধান ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম, বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না, সেটার ব্যাপারে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আপনারা জানেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ঐক্যের কথা বলে যাচ্ছেন, শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন, ঐক্যবদ্ধ হতে বলছেন। অন্যদিকে ইশরাকের, আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম, এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন দুজন উপদেষ্টার পদত্যাগ চাইলেন,
তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিশেষ মেসেজ পেয়ে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন। এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন। আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোনো অবস্থায় নেগেটিভ নিচ্ছি না, কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন। যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন। এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান। গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই বিএনপি, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত, স্বাধীনভাবে করতে পারে নাই চরমনাই, ইসলামী আন্দোলন সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা, কোন মতের মানুষ। সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন। আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া। আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সকল অসঙ্গতি দেখে, হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, দেখেছি, সরাসরি কথা হয়েছে, মিট করেছি মালয়েশিয়ায়। উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি, ফুল দিয়েছি। তার হৃদয়টা নরম, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ। তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে, দেখতে, প্র্যাকটিস করতে। তিনি চান এই সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে, অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান, তাহলে এই দেশের আগামী 6 মাস কি ঘটতে পারে ভাবতে পারেন? 6 মাস তো পরের কথা, আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন? অতএব সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি তো বারবার বলি জনগণের কাছে ছেড়ে দেন। নির্বাচনে কে জয়যুক্ত হবে, বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে, সেটা জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই, আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় বিএনপিকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে, একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না। আমি বারবার বলেছি আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অনৈক্যের বীজ তৈরি করা শুরু করেছে। বিএনপির অনেক সিনিয়র নেতাদের 5ই আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন, যার আমি প্রতিবাদ করেছি। আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি। যারা আলেমদের বিরুদ্ধে বলেছে, তাফসির মাহফিলের বিরুদ্ধে বলেছে, এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে, আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি। কারণ আমি জানি এই শব্দ চয়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে, দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে, যেটা কোনো অবস্থায় কাম্য নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে, ছাত্র জনতাও বুঝতে সক্ষম হচ্ছে। আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, অহংকারে চ্যাটাং চ্যাটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে। আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু, কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে 50-100 জন মানুষ পান নাই তখনই বোঝা উচিত। রাজনীতি অনেক লম্বা সময়। আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না। আপনাদের যে উর্বরতা ছিল, বিজয় ছিল, সে বিজয়টা ছিল নীতির কারণে, আদর্শের কারণে। এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না। বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা, অন্তত নির্বাচনের পূর্ব পর্যন্ত। আপনারা নিশ্চয়ই জানেন
ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তিনি বারবার বলেছেন যে ডিসেম্বর টু জুন, এবং আমি বিশ্বাস করি এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হয়তো নির্বাচনের একটা তফসিল চলে আসতে পারে, এবং এটাই আমাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা যদি ইউনূস সাহেবের যে কোনো কারণে, আল্লাহ না করুক, আমি চাই না যে ইউনূস সাহেব বিদায় নেক, তিনি কোনোভাবে পদত্যাগ করুক, এটা আমি চাই না। যদি সেরকম কিছু ঘটে যায় তাহলে আমাদের এই কপালে, আমরাই আমাদের কপালটাকে ভেঙে চুরে চুরমার করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, মাথায় রাখতে হবে। কিন্তু আজকের এই যা রটে তা কিছু না কিছু বটে, এই যে কিছু না কিছু বটেতে যদি আমরা পড়ে যাই, এটা আমাদের জন্য ভয়ানক পরিস্থিতি হবে। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। আমি বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস দেখে মাঝে মাঝে চিন্তিত। হয়তো তিনি অসুস্থও থাকতে পারেন, হয়তো তিনি বয়সের কারণেও হতে পারেন, আবার এমনও হতে পারে আমাদের এই সকল দুর্গন্ধজনিত রাজনীতি দেখে তিনি অসহায় হয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন কোন দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম, যেই দেশে আমার কোনো স্বার্থ নেই, কিন্তু আমাকে সবাই স্বার্থবাজ বানিয়ে আজ বিতর্কিত করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আওয়ামী লীগের লোকেরা পিছন থেকে তাকিয়ে আছে। গত কয়েকদিন আগেও আপনি দেখেছেন শেখ হাসিনার একটা ভিডিও, অডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলছেন এভাবে করিও না, করলে বিএনপি জামাত আবার এক হয়ে যেতে পারে। ও নিজেও জানে যে বিএনপি জামাত এক হলেই সমস্যা। তার মানে আমাদের অনৈক্যের মূল চাবিকাঠি এই শেখ হাসিনা করছে। এটা বুঝতে রকেট সায়েন্স হওয়া লাগবে না, এটা বুঝতে আপনাকে অনেক বিজ্ঞানী হতে হবে না। এতটুকু সহজ সমীকরণ যদি আমরা না বুঝি তাহলে বাংলাদেশের আগামীর ভাগ্যাকাশ অনেক কঠিন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই উপদেষ্টা পরিষদের যে সকল ছাত্র উপদেষ্টারা আছেন, কাদা ছড়াছড়ি বন্ধ করেন। আপনারা যে পোস্ট করেছেন ঐক্যের সুবাতাস বহাচ্ছেন, এই ঐক্যের সুবাতাস যদি বহাতে চান, আমি একটু আগে পোস্ট করে বলেছি, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে, চরমনাইয়ের পীরের কাছে, এবং এই যে আপনার কি বলে হেফাজতে ইসলাম সহ বড় বড় যারা রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছেন তাদের কাছে কথা বলুন। পূর্বের শব্দ চয়নের জন্য ক্ষমা চান। তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বয়োজ্যেষ্ঠ এবং জুয়ানদেরকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। জনতার হাতে জনতার সিদ্ধান্ত ছেড়ে দিন। নিজেরা নিজেদেরকে অনেক কিছু মনে করে কোনোভাবেই পার পাবেন না, কারণ জনগণ কিন্তু এগুলো পছন্দ করে না। আর আপনাদের কারণেই আজকের হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সকল বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অতএব আপনারাও সাবধান হন। সব জায়গায় কাউন্টারে যাবেন না, একদিনই রাজনীতিবিদ সাজতে যাবেন না, একদিনই মহাপণ্ডিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব বুঝতে যাবেন না। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে সংযত আচরণ করতে হবে। শিক্ষা অর্জন করুন গত কয়েক মাসের রাজনীতি থেকে। এই বাংলাদেশে অন্তত পক্ষে বামপন্থী নাস্তিক্যবাদী যে সকল দুষ্ট চক্ররা আছে, বিশেষ করে বিদেশি পরগাছা যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, ওদের কাছ থেকে দেশটাকে রক্ষা করতে হবে। এদের সকলের কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মেজরিটি পিপল যেই দিকে, সেই মানুষগুলোকে আপনি অবজ্ঞা করে তাদেরকে বিতর্কিত করে দেশ শান্তিপূর্ণভাবে চালাতে পারবেন না, পারবেন না, পারবেন না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।